হাই, আমি মিতাজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। সময় এখন ওই ৭টা ১০, মেঘার স্কুল বাস চলে এসেছে। মেঘা যাচ্ছে এখন স্কুলে, আর আনভি ভিতরে, ওকে আর আজকে বাইরে আনেনি। এই সময়টা না স্কুলের বাসের রীতিমতন ট্রাফিক লেগে যায়। আমি তো গ্রামের মেয়ে, প্রাইভেট স্কুল দেখে এতটা অভ্যস্ত না, কিন্তু এইখানে এসে দেখি প্রাইভেট স্কুলের অপশনটা না প্রচুর। স্কুলের সৌন্দর্য বাড়ার সঙ্গে সঙ্গে স্কুল ফিসটাও বেড়ে যায়। বড় মেয়েকে স্কুলে পাঠানোর পর আমি ১ ঘন্টা মতন শুয়েছিলাম। ঘুম আসছিল না, কাজও করতে ইচ্ছা হচ্ছিল না, তাই ভাবলাম আনবির সঙ্গে একটু শুয়ে থাকি। কিন্তু শুয়ে ওঠার পর শরীরটা আরো বেশি ক্লান্ত হয়ে গেছে। জানি না, মনে হচ্ছে অনেক কাজ করে ফেলেছি, ভালো লাগছে না। মাঝে মাঝে না কিছুই ভালো লাগে না, নিজেকে একটা রোবটের মতন মনে হয়। সকালবেলা ঘুম থেকে উঠছি, সমস্ত কাজ করছি, রাত্রেবেলা আবার ঘুমাচ্ছি, আবার ঘুম থেকে উঠছি। যেন এই সারা দিনের সংসারের কাজের মাঝে আমার ভালো লাগার কাজ করি, যেটা আমি নিজের জন্য করি, নিজেকে ভালো রাখার জন্য করি, ভালোবেসে করি। তোমরা হয়তো বুঝেই গেছো, হ্যাঁ, এই ভিডিও করা, ভিডিও ভয়েস ওভার করা, পুরো দিন আমি যতটুকু কথা বলি শুধু তোমাদের সঙ্গেই বলি। হ্যাঁ, হতে পারে সেটা কোনো মাধ্যম, তবুও আগে আমার মনে হতো এই দুঃখ, এই পরিস্থিতির শেখার শুধুমাত্র আমি, কিন্তু না, এখন জানতে পারলাম আমার মতন তোমরা অনেকেই আছো। তোমাদের সবার কমেন্ট আমি পড়ি, কিন্তু কারোর রিপ্লাই দিতে পারি না। কি হয় জানো, ফোন নিয়ে যখনই আমি বসি কমেন্টের রিপ্লাই করব কিংবা ভিডিও এডিট করব, বেশিরভাগ সময় ফোনটা হাতে রেখে আমি ঘুমিয়ে যাই। কালকেও না ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে গেছিলাম, ভয়েস ওভার আর করতে পারিনি, যে কারণে কালকের ব্লগ দিতে পারিনি। তোমাদের এই ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট পড়েই কিন্তু এত কষ্টের মাঝেও আমি ভিডিও করার সাহস শক্তিটা পাই। ওই যে সকালে একটু সময় ঘুমিয়েছিলাম, তার জন্য অনেকটা পিছনে পড়ে গেছি। বেলা অনেক হলো, আগে রান্নাটা বসিয়ে তারপরে যাব বাকি কাজ করতে। আনভি কিন্তু অনেকটা সময় একা একা ঘরে বসেছিল, ও কান্না করছিল, আর বেলা প্রায় 1টা বেজে গেছে, এখনো ওকে স্নান করাইনি, তাই ভাবলাম আগে ওকে স্নানটা করিয়ে দিই। স্নান করানোর পর ওকে খাইয়ে দিলে ও ঘুমিয়ে যাবে। গরম যা পড়েছে, তাতে বাচ্চা কাচ্চা জল পেলে আর তার মধ্যে থেকে উঠতে চায় না। আমি ধামায় জল ভরছিলাম, আমার কাছ থেকে পাইপটা নিয়ে নিল, ও দেখি ওইভাবে ধামায় জল ভরার চেষ্টা করছে। আনভিকে স্নানের পর খাইয়ে দিলে ও নিজের থেকে ঘুমিয়ে যায়। এটা কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট আমার কাছে, কারণ ও ঘুমালেই আমার পড়ে থাকা সমস্ত কাজবাজগুলো আমি একটু একটু করে গুছিয়ে নিতে পারবো। একটু বেলা হয়ে গেলে বাইরে ঝাড়ু লাগাতে ভীষণ অসুবিধা হয়, যেমন রোদ ঠিক তেমন হাওয়া চলে। আচ্ছা, আগের একটা ভিডিওতে বলেছিলাম মনে আছে, আমার ছোট মেয়ে আনভি কিন্তু ডাউন সিনড্রোমসের ছিল। আচ্ছা চলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি এত বড় ভুল রিপোর্ট আমার কি করে আসলো, আর এর জন্য আমি ঠিক কি কি করেছিলাম। কথাগুলো এর জন্যই বলছি, এই নিয়ে কিন্তু অনেকের মনে অনেক ধারণা থাকে, আবার এই বিষয়ে অনেকে ঠিকঠাক ভাবে জানে না। যারা প্রেগন্যান্সি প্ল্যান করছো কিংবা যারা অলরেডি প্রেগনেন্ট, আশা করি এই ভিডিওটা তাদের অনেকটা উপকারে লাগবে। প্রথম 3 মাসে 3বার আলট্রাসোনোগ্রাফিটা করানো ভীষণই প্রয়োজন। প্রথম চেক আপ করানোর পর ডাক্তার আমাদের জানায় যে তোমার বেবি বাচ্চাদানির ভিতরে আছে, সবকিছু নর্মাল, ঠিক আছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। দ্বিতীয় মাসে কিন্তু বাচ্চার হার্টবিট এসে যায়, তো মাস্ট সেটা দেখার জন্য আলট্রাসোনোগ্রাফি একবার করা অবশ্যই প্রয়োজন। থার্ড চেক আপে আমরা জানতে পারি বাচ্চা মানসিক দিক থেকে সুস্থ আছে কিনা, তোমার গর্ভে থাকা শিশু আর 5টা বাচ্চার মতন জীবনযাপন করতে পারবে, তার কোনো অসুবিধা আছে কিনা সেটা জানার সঠিক সময় হচ্ছে 3য় মাস। আর আমি এই 3য় মাসে যখন চেক আপের জন্য যাই, তার একদিন আগের থেকেই সরকারিভাবে একটা নিয়ম চালু হয়, গর্ভবতী মহিলাদের আঙ্গনবাড়ি থেকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে। সেই নাম্বারটা যদি তোমার কাছে থাকে তাহলেই তুমি কিন্তু আলট্রাসোনোগ্রাফি করাতে পারবে। আদার্স কোনো প্রাইভেট হসপিটাল, গভর্নমেন্ট হসপিটালে তোমাকে আলট্রাসোনোগ্রাফি করাবে না। ওই নাম্বারটা নেওয়ার জন্য যে আমি এতটা ঘুরেছি কি বলবো। শেষমেশ আমার আর স্ক্যানটা করানো হয়নি, কারণ ডাক্তার বলেছে যে 3 মাসের অনেকটা দেরি হয়ে গেছে, এই মুহূর্তে আমরা তোমার স্ক্যান করে যে রিপোর্টটা, যে মেজারমেন্টটা আমরা করব, এই মুহূর্তে করলে সেটা ঠিক হবে না, তুমি অনেক দেরি করেছো, তুমি এক কাজ করো, 5 মাসে তুমি ভালো করে একটা স্ক্যান করিয়ে নিও। এরপর আমার বেবির বয়স যখন হয়েছিল 18 সপ্তাহ 2 দিন, তখন আমি স্ক্যানটা করিয়েছিলাম। ডেট ছিল 27/8/2025। রিপোর্টে এখানে লেখা রয়েছে হাইপোপ্লাস্টিক নেজাল বোন, যেটা ডাউন সিনড্রোমস এর মধ্যে পড়ে। বয়স হিসাবে বাচ্চার নাকের হাড়টা যতটা বাড়ার প্রয়োজন ততটা বেড়েছিল না। আরো আমায় বলেছিল তোমার বাচ্চাদানিতে জলটাও কিন্তু অনেকটা কম আছে। এই রিপোর্ট দেখার পর, শোনার পর আমাদের কিন্তু সবার মন মানসিকতা খুব খারাপ হয়ে গেছিল, বিশেষ করে আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করছিল। এই সব কিছু বোঝে না, ও কান্না করছিল আমাদের কান্না দেখে। ডাক্তার ওকে বলেছিল তোমার ভাই কিংবা বোন যেই আছে তার একটু প্রবলেম হয়েছে, কারণ তোমার মা ঠিক টাইম মতন খাওয়া দাওয়া করে না। তাই সেই দিন থেকে ডেলিভারির লাস্ট ডেট পর্যন্ত আমার বড় মেয়ে কিন্তু আমাকে ছাড়া খায় না, আমি না খাওয়া পর্যন্ত ও না খেয়ে বসে থাকে। তোমরাও কি এই ধরনের কোনো প্রবলেম ফেস করেছো? করলে পরে অবশ্যই আমায় জানিও। এরপরে আমি কি কি করেছিলাম সবটাই
তোমাদের সঙ্গে ভাগ করে নেব অন্য একটা ভিডিওই। এখন অলরেডি রাত 3:30 বেজে গেছে, আমার প্রচন্ড ঘুম আসছে, তাই ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না। যারা সদ্য কনসিভ করেছো কিংবা যারা বেবি প্ল্যান করছো তাদের জন্য একটা কথাই বলবো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 3টে স্ক্যান কিন্তু একদমই মিস করবে না। আজ আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।